আপনারা অপেক্ষায় আছেন, আমরাও সেদিক থেকে বললাম অপেক্ষার আর 12 ঘন্টা। তারপরে দেশীয় রাজনীতিতে যে অপেক্ষমান তালিকায় যারা থাকবেন তাদের যেমন নাম ধাম সব কিছু প্রকাশ পাবে এবং দেশের ক্ষমতায় দেশীয় রাজনীতিতে কারা প্রথম হবেন সেই বিষয়টিও পরিষ্কার হবে। দেশের ক্ষমতায় কারা আসছেন, কারা থাকছেন, ঠিক সেই বিষয়গুলো নিয়ে আপনারা যেমন বিচার বিশ্লেষণ করছেন, আমরাও আমাদের মতন করে ব্যাখ্যা নিচ্ছি আপনাদের প্রত্যেকের কাছ থেকে। সেদিক থেকে অপেক্ষার আর 12 ঘন্টা। তারপরেই বলা যেতে পারে রাজ্যের রাজনীতিতে যে হিসাব নিকাশ রয়েছে, দেশীয় রাজনীতিতে যে হিসাব নিকাশ রয়েছে, সব কিছু প্রায় পরিষ্কার হতে হবে এবং আগামীকাল ঠিক মধ্য দুপুরের মধ্যেই পুরো তথ্য আপনাদের কাছে চলে আসবে। সেদিক থেকে ঠিক 2টো বা 3টে নাগাদ একেবারে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। আপাতত এই বিষয়গুলো পরিষ্কার করলেন রাজ্যের নির্বাচন দপ্তর সংশ্লিষ্টরা। নমস্কার, কি বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন। বিজেপি 543 সিটের মধ্যে 550 সিট পেতে পারে। নমস্কার। এবং এই সময়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন মানে লোকসভা নির্বাচন 2024 সালের মহারণে কে ক্ষমতায় আসছে, প্রত্যাবর্তন পরিবর্তন ইত্যাদি বহুবার চর্চা হলো, বহুবার আলোচনা হলো। বলা যায় আর কয়েক ঘন্টা পর তখন আপনিও বলবেন আপনার মতন করে যে যে হিসাব নিকাশ শুরু হয়েছে সে হিসাব নিকাশের নিরিখে সেখানে আলোচনায় গুরুত্ব পেয়েছে প্রত্যেক রাজনৈতিক দল এবং তাদের দলের নেতারা সেই গুরুত্ব বহন করে চলেছেন। যারা বলছেন আপনার 400 পার, সেদিক থেকে সত্যি সত্যি হবে কি না তাই। কেউ বলছেন যে ইন্ডিয়া যে ভাবনা থেকে প্রচারের আলোয় বিষয়গুলো নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেদিক থেকে তারা সফল হবেন। সব কিছুই রাজনৈতিক ব্যাখ্যা। নমস্কার, কি বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন। হ্যালো, আপনি লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। আমি কিছু বলতে চাই কালকের জন্য। আপনি লাইভে আছেন, আপনার কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, আমিও শুনতে পাচ্ছি আপনার কথা, বলুন। আপনার কথা শোনার জন্য এই অনুষ্ঠান। হ্যাঁ হ্যাঁ, বলুন। আপনার কথা কি কিছু আছে? হ্যাঁ হ্যাঁ, রাজ্যের ক্ষেত্রেও বলা যায় যে দুটো আসনই শুধু নয়, তার পাশাপাশি রামনগর আসনে উপনির্বাচন নিয়েও ভাবনা। কেউ কেউ বলেন যে গোটা দেশের যে রাজনৈতিক ছবি বা রাজনৈতিক যে দৃশ্য আমরা আপনাদের মতন করে যারা ব্যাখ্যা করেন, প্রতিনিয়ত যারা ব্যাখ্যা করেন, ঠিক তারা যেমন বলছেন রাজ্যের ক্ষেত্রে 2টো আসন সেখানে একেবারে বৃহৎ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, সেটা না হোক রাজনৈতিক ব্যাখ্যা, কিন্তু তার বাইরে থেকে রাজ্যের 2টো আসনের দিকে তো নজর রয়েছে। আমরা একবার শুরুতে শুনি যে বক্তব্য আজ দিনভর রাখার চেষ্টা করেছেন রাজনৈতিক দলের নেতারা এবং তার পাশাপাশি বিজেপির জয় নিশ্চিত তা ধরে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রুদ্ধদ্বার বৈঠক হয়, বেশ কয়েকটি বৈঠক হয় এবং সেই বৈঠক থেকে তাদের মতন করে রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করা হয়। নমস্কার, কি বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, উদয়পুর থেকে বলছি। হ্যাঁ, অপেক্ষা আর মাত্র 12 ঘন্টা। আর বিষয়টা 12 ঘন্টা তো বেশি না, কারণ আমরা সারা ভারতবর্ষের মানুষ প্রায় 2-2.5 মাস ধরে অপেক্ষা করছি। কারণ মানুষ 1 তারিখ শেষ দফা ভোট হলো, আমাদের ত্রিপুরা রাজ্যে আগে ভোট হয়ে গেল। কারণ আমরা ত্রিপুরা রাজ্যের কথাই বলবো প্রথম কথা বলতে গেলে, কারণ ত্রিপুরা রাজ্যে যারা দুর্দিনে মাটির সাথে জড়িয়ে রয়েছে, কিন্তু তাদের কথা মানুষ কত গ্রহণ করে নিয়েছে, বা আমাদের প্রার্থীর কথা কেমন গ্রহণ করে নিয়েছে, এবং বাম কংগ্রেস দেশ আশিস কুমার সাহার কথা কতটুকু গ্রহণ করে নিয়েছেন, যা জনগণ ভোটের মাধ্যমে প্রসারিত করবেন। কারণ আমরা আগেও বলেছিলাম আর দুদিন আগেও বলেছিলাম, কারণ পশ্চিম ত্রিপুরা আসনে কারণ বিপুল ভোটে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী জয় হবে। কারণ যে পরিমাণে ছাপ্পা ভোট হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। আর পূর্ব ত্রিপুরা আসনেও ছাপ্পা হয়েছে, হয়ে না তা না, কারণ দুটোটাই বিজেপি পাস করবে, সেটা মূল বিষয়। কারণ ভোটের মার্জিন আমাদের পশ্চিম আসনে বেশি থাকবে, কারণ পূর্ব আসনে বা কিছু বিরোধ থাকতে পারে। যাই হোক, দুটোটাই বিজেপি পাস করবে এবং রামনগর কেন্দ্রে বিধানসভা কেন্দ্রে সেটাও বিজেপি পাস করবে। কারণ মানুষ এখন যারা দীর্ঘদিন মানুষের সাথে কাজ করার জন্য প্রতিনিয়ত রাস্তায় ছিল, পাশে ছিল, কিন্তু মানুষ তাদের কথা এখন বিশ্বাস করে না। মেন সমস্যাটা হলো এই জায়গাটার মধ্যে। যাই হোক, কারণ সেটাতেই হোক,
মজুমদার বিপুল ভোটে পাশ করবে বলে আমরা আশাবাদী। কারণ আগে তো সিএডিসি চেয়ারম্যান ছিলেন, এখন বিধানসভায় যাবেন, মানুষের সাথে কাজ করবেন, এটা আমরা আশা করি। মূল বিষয় হলো সারা ভারতবর্ষের যে মানে কালকে নির্বাচন ঘোষণা হবে, কারণ আমি আমাদের রাজ্যের বিজেপি সরকারের পার্টির নেতৃত্বের কাছে আবেদন করছি, কিছু পিঠা নেতা এখন আজকে থেকে যেভাবে লাফালাফি করছে সেটা যাতে না করতে পারে। যদি বিজেপি সরকারে আমরা যে মানুষ যাকে যাবে সেই আসবে, ইন্ডিয়া জুট আসবে, সেটা হলো তাদের বিষয়। কারণ আমরা আবেদন করবো, কারণ শান্তি শৃঙ্খলা যাতে বিনষ্ট না করতে পারে বিজেপির নেতৃত্বরা সেদিকে নজর রাখতে পারবে। কারণ আজকে থেকেই কারণ ফুটপাটটা যে ধরনের চলছে, কারণ এটি যারা হলো, কারণ ভালো নেতৃত্বরা তো আছে জায়গার মধ্যে, সাধারণ দিকে দিয়ে হাঙ্গামা কাম্মা করার জন্য যে চেষ্টা করে যাচ্ছে, সেদিকে যাতে বিজেপির নেতৃত্বরা যারা নিচের লেভেলের নেতৃত্ব করছে, মন্ডলের নেতৃত্ব করেছে, সারা ত্রিপুরা রাজ্যে বিজেপির নেতৃত্বের কাছে আমাদের আবেদন থাকবো যাতে যাতে বিশৃঙ্খল ঘটনা না ঘটে এবং কোনো আগুন নিয়ে যাতে খেলাধুলা না করে, সেদিকে যাতে পার্টি নজরদারি রাখে, মানুষের ক্ষয়ক্ষতি যাতে না করে বিপুল পরিমাণে আমরা জানি যে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রুদ্ধদ্বার বৈঠক হয়, সেই বৈঠক থেকে বার্তা দেওয়া হয় যাতে কোনো প্রকার প্ররোচনায় কেউ পা না দেয়। দলীয় কর্মীদের উদ্দেশ্যে সেই বার্তা দেওয়া হয়েছে। তার পাশাপাশি আগামীকাল কি কর্মসূচি তা নিয়ে বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য তার মতন করে প্রতিক্রিয়া দিয়েছেন। আমরা কথা শুনি রাজীব ভট্টাচার্যের। না দেখুন, আগামীকালকে অষ্টাদশ লোকসভা নির্বাচনের কালকে তার গণনা শুরু হবে। সকাল 8টা থেকেই সারা ভারতবর্ষে গণনা শুরু হবে। কিন্তু গণনার পূর্বেই আমরা আমাদের যে ম্যান্ডেট আমরা মোটামুটি আমরা এক্সিট পোলে তা পেয়ে গেছি। তো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে নারা ছিল যে আপকি বার 400 পার আর বিজেপি 370, সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমরা সারা ভারতবর্ষে নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি এবং মানুষ তাতে মোদিজির যে গ্যারান্টি, এই গ্যারান্টিকে সদার্থক করার লক্ষ্যে মাননীয় মোদিজির পক্ষে ভোটদান করেছে, বিজেপির পক্ষে ভোটদান করেছে এবং সেই যে লক্ষ্য আমাদের ছিল, আমাদের মোদিজির যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণের দিকে এগুচ্ছে দেশ, তা আমরা এক্সিট পোলে তা দেখে আমরা উপলব্ধি করতে পেরেছি। এবং শুধু তাই নয় যে দুধ কা দুধ পানি কা পানি, আমরা 4 তারিখে এই রেজাল্টের পর আমরা তার পূর্ণ রেজাল্ট আমরা পেয়ে যাব এবং আমার দৃঢ় বিশ্বাস সারা ভারতবর্ষের মানুষ মোদিজির যে গ্যারান্টি, মোদিজি আজকের ভারতের কথা বলছেন না, মোদিজি 2047-এর কথা বলছেন। 2047-এ ভারত যুবাদের ভারত, মহিলাদের ভারত, কৃষকদের ভারত, সমস্ত অংশের মানুষের ভারত, সেই স্বপ্ন দেখিয়েছেন এবং তাকে সার্থক করার জন্য মোদিজি গ্যারান্টি নিয়েছেন। তো কাজেই এই গ্যারান্টির সঙ্গে মানুষ রয়েছে। আমি আশা করি আগামীকালকে যখন রেজাল্ট হবে তা পরিষ্কার হয়ে যাবে এবং আমি আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসী এবং যারা এই ভোটদানে অংশগ্রহণ করেছেন প্রত্যেককে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। তার পাশাপাশি আমাদের এই ত্রিপুরা রাজ্যেও আপনারা জানেন 2টি লোকসভা আসন, সেখানেও ভারতীয় জনতা পার্টির জয় জয়কার হবে এবং বিরোধীদের জামানত আমরা বাজেয়াপ্ত করব। রাজ্যবাসীর উদ্দেশ্যে একটাই শুধু আমার আবেদন থাকবে যে কালকে আমরা ভোট গণনায় আমরা অংশগ্রহণ করব এবং আশা করি বিকালের মধ্যে আমাদের রেজাল্ট আমরা হাতে পেয়ে যাব, পরিষ্কার হয়ে যাবে এবং আমরা আমাদের এই জয়কে আনন্দ উৎসব উল্লাস আমরা করব। পাশাপাশি আমরা আমাদের কার্যকর্তাদের কাছে আমার আপিল থাকবে যে আমরা সমস্ত জায়গায়, কারণ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে, যার ভারতীয় জনতা পার্টি একটা সুশৃঙ্খল পার্টি। আমরা সমাজের জন্য, আমরা রাষ্ট্রের জন্য আমরা কাজ করি, মানুষের জন্য কাজ করি। তো কাজেই মানুষের যাতে এই আনন্দ মুখর দিনে যাতে মানুষের যাতে ক্ষতি না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো। আর কিছু কিছু জায়গায় বিভিন্ন প্ররোচনা আসতে পারে, সেই প্ররোচনার ফাঁদে যাতে পা না দেয় আমি কার্যকর্তাদের কাছে আপনাদের মাধ্যমে বিনম্রভাবে অনুরোধ রাখবো এবং যারা আমাদের সাধারণ মানুষ রয়েছেন তাদেরকেও অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন। আগামী 4 জুন
ইন্ডিয়া জোট ভারতে ক্ষমতায় আসছে, এই কথাটাই বলতে চাই। এবং আপনারা শুনলেন প্রত্যেক রাজনৈতিক দলের তরফে সেখানে বক্তব্য। আমরা বলছি আপনার আমার প্রত্যেকের কল্পনা জল্পনা যাবতীয় সব কিছুই আগামীকাল দুপুরের মধ্যে পরিষ্কার হবে। একেবারে তথ্য নির্ভর যে বিষয় সেটা আপনারা জানতে পারবেন। কয়টা আসন নিল এনডিএ, কয়টা পেল, ইন্ডিয়া কত পেল, ঠিক এই তথ্য শুধু এখন আলাপ নয়, আলাপচারিতা নয়, রাজনৈতিক তথ্য না। আগামীকাল হবে সত্যি অর্থে দেশের শাসন ক্ষমতা যারা বসছে তাদের আসন সংখ্যা সেখানে নির্ধারণ করে দেবেন এই দেশের নাগরিকরাই, ভোটাররা। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। অপেক্ষা আর 12 ঘন্টা, ঠিক আছে কথাটা। টিভির সাউন্ড বন্ধ করুন। আমি বিজেপির সভাপতির ভাষণটা শুনছিলাম। উনি বলছেন যে তৃতীয়বারের মতন নরেন্দ্র মোদী আসছেন এবং আগামী 47 সন পর্যন্ত উনি চিন্তাধারা করেছেন। আমি ওনাকে প্রশ্ন করতে চাই, যদি জিজ্ঞেস করি যে 10 বছরের যে ইতিহাস, সেই ইতিহাসের জনসাধারণের নাবিশ্বাস উঠে গেছে। আজকেও দেখলাম 5 টাকা কেরোসিনের লিটারের দাম কমে গেছে, কর বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ। তো এই যে জিনিসগুলি এখনই 10 বছরের মানুষের নাবিশ্বাস উঠে যাচ্ছে, আগামী 47-এ গিয়ে যুব সমাজে আগামী প্রজন্ম কি খাবে, কত টাকা হতে পারে, সেটার হিসাবটা যদি উনি দিয়ে দিতেন তাহলে ভালো হতো। কারণ ওষুধের দাম, জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে চলছে, গ্যাসের দাম, ইলেকট্রিকের বিদ্যুতের মাসুল, তো সেই জায়গায় দাঁড়িয়ে কর্মসংস্থান নাই, বেকারত্ব জ্বালা কিছু মিলিয়ে উনি 47 দেখছেন, আর বর্তমানে যে অবস্থা সেটা উনি বলতে পারছেন না। কারণ উনার বলারও দরকার নেই, কারণ উনি আরামে আছেন। যাই হোক, উনি আরামে থাকুক, ভালোভাবে থাকুক, 3 তলা বাড়ি করেছেন, খুব ভালো থাকুক। কিন্তু প্রশ্ন হলো, আগামী অনেক জায়গায় আমি দেখেছি যে 144 ধারা জারি করেছে। আমার একটাই অনুরোধ থাকবে সব দলের কাছে, যেন কেউ মা কুল খালি না হয়, কেউ যাতে স্বামী হারা না হয়। এটা ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ এটা চিরাচরিত কথা। এই জিনিসগুলি যাতে না হয়, সেটার দিকে সব রাজনৈতিক দলেরই কর্মী যারা আছে, তারা যারা নেতৃত্বের স্থানে আছে, তারা যাতে একটু সতর্ক থাকেন এবং সজাগ দৃষ্টিতে পহরায় থাকেন, যাতে কোন রকম গোলমাল না হয়। এবার আসি আমাদের 3টা সিটের কথা আমরা ধরছি না। 3টা সিট পুরোপুরি শাসক দল পাবে, কারণ এটা ছাপ্পা বুঝেছে, কোনো ভোট দিতে পারেনি। পশ্চিমবাংলার ক্ষেত্রেও সেই হয়েছে, তৃণমূল অনেকখানি এগিয়ে যাবে। একদিক যা দেখাচ্ছে সেটার সঙ্গে মিল থাকবে না। তো সেই জায়গাতে আমি বারবারই অনুরোধ করবো সব দলের কাছে, যে না কোন সন্তান না হারিয়ে যায়, কোন স্বামী সিঁদুর যাতে মুছে না যায়, কোন রকম নারীরা তো বেরোয় না, যাই হোক ছেলেরাই বেশিরভাগ, কোন রকম যাতে কোনো ঝামেলা না হয়। পুলিশ প্রশাসন যাতে সতর্ক দৃষ্টিতে থাকেন, কারণ 2টা দলই কেউ বলছেন আসবে, এই দল আসবে, কেউ বলছে কালকে রেজাল্টের পরে আমরা কিছুটা ট্রেন বুঝতে পারবো 10টা-11টার দিকে, তারপরে আমরা একটা আশা করে নিতে পারবো। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি সব দলের কাছেই একটা অনুরোধ রাখছি এবং প্রশাসনের কাছে অনুরোধ রাখছি, প্রশাসন যাতে শক্ত হাতে মোকাবেলা করে, যেখানে যে দলের কর্মীরা থাকবে সেখানে মানে সেন্ট্রালের ফোর্স দিয়ে রাখা হয়, কারণ যাতে কোন রকম গোলমাল সৃষ্টি না হয়। কারণ এটা আমরা বরাবরই দেখি, পশ্চিমবাংলা তো শুরু হয়ে গেছে, জেনারেল বেরোবার আগে শুরু হয়ে গেছে। আমাদের এখানেও এই কথা আছে, যাতে এরকম যাতে না হয়, মানে বেশি উল্লাসে যাতে কেউ কুল না খালি হয়, এটাই আমার আপনাদের মাধ্যমে অনুরোধ রইল। অবশ্যই আমরা আপনাদের প্রত্যেকের কাছ থেকে কয়েকটি বিষয় সেখানে জানার চেষ্টা করি। আপনারা যারা আছেন, এই অনুষ্ঠান যারা শুনছেন, তারা অবশ্যই বলবেন।
এখন অনেকে প্রশ্ন করবেন যে সত্যি সত্যি যে ফলাফল হচ্ছে সেই ফলাফল আগাম যখন প্রকাশ করা হয়, মানে যেটা এক্সিট পোলের কথা বলা হয়, সেটাই রাজনৈতিক দল মান্যতা দেয়। আমি গতকালও বলেছি, যে দল তার পক্ষে বিষয়টা নিতে চান সেই দল তার মতন করে কথাগুলো বলার চেষ্টা করেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। বলছিলাম যে আজকে যে টপিক নিয়ে আলোচনা, নরেন্দ্র মোদী আবার দ্বিতীয়বারের জন্য আসছেন কি না আসছেন সেই ব্যাপারে। দেখুন, গত 10 বছর যে পরিস্থিতি নরেন্দ্র মোদী করে গেছেন, আমি আপনাকে বলছি, আমি ধরুন জাল নোট ছাপাই। আমার জাল নোট ছাপাতে গেলে যদি আমি 2000 টাকা নোট করি, একটা নোটই আমার একটা কাগজে আমার 2000 নোট হয়ে যায়। নরেন্দ্র মোদী 2000 নোট টাকাটাকে বাতিল করে দিয়েছে। এবার আমাকে 2000 নোট করতে গেলে 4টা কাগজ লাগবে, কারণ ভারতবর্ষে এখন শুধু 500 টাকাই চলছে, 500 টাকার উপর কোনো টাকা নেই। তাহলে আমি যদি জাল নোট কারবারি হয়ে থাকি, তাহলে আমাকে 4টা পেপার তৈরি করতে হবে, সময় লাগবে, কালি লাগবে, রং লাগবে। সেই জায়গায় কিন্তু আমি আর যাব না। ঠিক সেই রকম ভাবেই অনেকেই বলছে জিএসটি, অনেকে বলছে 24, অনেকেই বলছে 24-এ কি হবে। যারা নাকি এই কথাগুলি বলছেন, আজ থেকে 30 বছর আগে যারা বেতন পাতেন তাদের ডিআরটি কি ছিল, আর 30 বছর পরে এখন তাদের কেন্দ্রীয় সরকার সেন্ট্রাল স্টেডিয়াম তাদের টিআরডি কত পার্সেন্ট বেড়েছে। যদিও সেন্ট্রালের সাথে স্টেটের একটু তারতম্য আছে, কিন্তু প্রত্যেক 3 মাস 4 মাস অন্তর অন্তর টিএ বাড়ছে। সেই টাকাটা কোথেকে আসছে দাদা? অনেকে অনেক ধরনের কথা বলছেন। আগামী দিন আর 12 ঘন্টা 10 ঘন্টা বা 8 ঘন্টা দেখবেন নরেন্দ্র মোদী 47-এ হয়তো আমিও থাকবো না, নরেন্দ্র মোদী থাকবেন না, যারা বলছেন তারাও থাকবে না। কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা ভারতবর্ষ সোনার ভারতবর্ষই পাবে, সোনার ভারতবর্ষই পাবে। আজকে থেকে 20 বছর 27 বছর 25 বছর পর যেই কাজগুলি করে যাচ্ছেন, তিনি যেই কাজগুলি করে যাচ্ছেন 3 তালাক 370 দ্বারা, আমি কি আমার ত্রিপুরা রাজ্যে স্বাধীনতা দিবসের সময় ত্রিপুরার একটা পতাকা, ভারতবর্ষের স্বাধীনতা দিবসের পতাকা, 2টা পতাকা কোনোদিন মানে আমরা কি পালন করেছি বা উঠিয়েছি? একটাই স্ট্যাম্প ছিল ভারতের জাতীয় পতাকা। কাশ্মীরে ছিল 370 দ্বারা, কাশ্মীরের একটা নিজস্ব পতাকা, ভারতবর্ষের আর একটা পতাকা, সেটা বিলুপ্তি করেছেন। আর তিনি যদি মনে করেন যে এবার হিন্দু রাষ্ট্র করবেন, আমরা 1 হাতে 2 হাতে একদম তাড়িয়ে দেবো। আমরা চাই হিন্দু রাষ্ট্র হোক। আর যারা বলছেন ধর্ম নিয়ে বেরোবে, প্রধানমন্ত্রী কি বলেছেন যে শুধু কৃষ্ণের জন্মাষ্টমী বন্ধ থাকবে, যীশু খ্রিস্টের 25শে ডিসেম্বর বন্ধ নেই, ঈদের জন্য বন্ধ নেই? শুধু কি কৃষ্ণের জন্মাষ্টমীর দিনই কি বন্ধ থাকে? নরেন্দ্র মোদী কি শুধু কৃষ্ণের জন্মাষ্টমীর দিনই বন্ধ রাখেন? ঈদের দিন বন্ধ দেননি, গড়িয়া পূজার বন্ধ দেননি, 25শে ডিসেম্বর বন্ধ দেননি? তাহলে কিসের তিনি আবার শুধু হিন্দুদের জন্য মায়া কান্না কাঁদছেন এই কথা বলছেন অন্যরা? কিন্তু সবার জন্য ছুটি ঘোষণা করছেন। যেমন ঈদের ছুটি থাকে, 25শে ডিসেম্বরের ছুটি থাকে, গড়িয়া পূজার ছুটি থাকে, এরকম আমাদের কৃষ্ণের জন্মাষ্টমীর ছুটি থাকে, শিব চতুর্দশীর ছুটি থাকে। আমাকে সবটাই চিন্তা করতে হবে দাদা। একদম আমি আপনাকে দেখতে পাই, তার জন্য আপনার গায়ের শ্বাসটা কি সেই কালারটা আমি পছন্দ করলে সেই কথা বললে হবে না কিন্তু। নমস্কার, কে বলছেন? হ্যালো 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 আমরা একবার শুনি সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা সংশ্লিষ্ট নির্বাচন কাজে যুক্ত আধিকারিকদের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন এবং কাউন্টিং এজেন্টদের নিরাপত্তা চেয়েছেন। আমরা শুনি তিনি কি বলছেন। সমস্ত গণনা কেন্দ্রে আমাদের কাউন্টিং এজেন্ট যাচ্ছে। আমরা এই নির্বাচন কমিশন তথা আমাদের চিফ ইলেকট্রাল অফিসারকে আমরা বলেছি আজকে সকালবেলা যে বিগত 2019 ইংরাজিতে
সপ্তদশ লোকসভা নির্বাচন এবং 23শে ফেব্রুয়ারি যে বিধানসভার সাধারণ নির্বাচন, এই দুটি নির্বাচনে গণনাতেই শাসক দল ব্যাপক সন্ত্রাস করেছে। এটা যাতে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করা হয়, যাতে অর্থাৎ রাজনৈতিক দলগুলোর যারা কর্মীরা যাবেন গণনা কেন্দ্রে, তারা যাতে নিরাপদে গণনা কেন্দ্রে যেতে পারেন এবং গণনা শেষে ফিরতে পারেন, এবং গণনা কেন্দ্রের ভেতরে যাতে কমিশনের সমস্ত নিয়মকানুন মেনে সম্পূর্ণ ট্রান্সপারেন্টলি এই গণনা কাজ যাতে সম্পন্ন করা হয়। তো আমাদের কর্মীরা প্রস্তুত। আমরা এই 7 রামনগর উপনির্বাচন সহ দুটি লোকসভা কেন্দ্রের সমস্ত গণনা কেন্দ্রেই আমাদের এজেন্ডা আছে। ত্রিপুরার যেটা ফেয়ার ইলেকশন হয়নি, এখানে বিশেষ করে পশ্চিম ত্রিপুরাতে তো সম্পূর্ণ প্রহসনাত্মক নির্বাচন হয়েছে। কাজে এখানকার ফলাফল কি হতে পারে এটা সাধারণ মানুষ অনুমান করতে পারে। কিন্তু পূর্ব ত্রিপুরা কেন্দ্রেও এখানেও বেশ কিছু বুথে তারা গন্ডগোল করেছে, আমাদের পোলিং এজেন্ট করতে দেয়নি। তারপরও ত্রিপুরা মানুষের ভেতরে যে ক্ষোভ, নানাভাবে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে ইভিএম অর্থাৎ এই ব্যালট বাক্সে। আগামীকাল তার নতিজা, তার ফলাফল কি হয় অপেক্ষা করতে হবে আমাদের। আমরা আশাবাদী পূর্ব ত্রিপুরা কেন্দ্রে যে আমাদের প্রার্থী তিনি বিজয়ী হবেন, এরকম একটা অন্তত আশা আমাদের আছে। মানে 10-12 ঘন্টা পরে কি বলবো, দেশের আগামী 5 বছরের ভবিষ্যৎ মানে রচনা হয়ে যাবে। এটা দেখুন, আমি বলবো দেশের অধিকাংশ জনগণ যাদেরকে সমর্থন করছে, ওনাদের তো মতামত অবশ্যই গ্রহণ করতে হবে সবাইকে। যারা মানে অধিকাংশ যারা ভোট দেয় ওনাদের সরকার গঠন করে, যারা সংখ্যা লঘু থাকে ওনাদের আপনি আবার চেষ্টা করবেন। নমস্কার, কে বলছেন? হ্যালো 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 নমস্কার, কে বলছেন? হ্যালো, আমরা আজ দেখলাম প্রত্যেকটি রাজনৈতিক দলের তরফে নেতৃত্ব তাদের মতন করে ব্যাখ্যা করেছেন। গতকাল থেকে বলা যায় বা পরশু থেকে বলা যায় যে তথ্য সামগ্রিকভাবে তুলে ধরার চেষ্টা করছেন। রাজনৈতিক দলের নেতারা কিন্তু তাতে হাল ছেড়ে দিয়েছেন, সেটা বলা যায় না। তারা তাদের নিজেদের বক্তব্য থেকে অনড়। সেদিক থেকে এই সময়ের মধ্যে পশ্চিম ত্রিপুরা লোকসভা ক্ষেত্রে প্রার্থী হোক, পূর্ব ত্রিপুরা লোকসভা ক্ষেত্রে প্রার্থী হোক, রাজনৈতিক দলের নেতারা হোক, তারা তাদের মতন করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা একে একে তাদের বক্তব্য শুনি। और बहुत सारे स्टेट्स में क्या लगता है, और एग्जिट पोल भी आउट हो चुका है, आपका क्या कहना है इस पर? देखिए, ये देश में मोदी का विकल्प कुछ नहीं है और जनता ये जानती है। और मोदी আর মাত্র 12 ঘন্টা ত্রিপুরার যে লোকসভা নির্বাচন হয়ে গেল তার ফলাফল আমরা জানতে পারবো আর মাত্র 12 ঘন্টা। তো এক্সিট পোলে যেটা দেখালো, ভারতে আবার পুনরায় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আবার হচ্ছেন। উনি 10 বছর কাটিয়েছেন, 10 বছর পরে প্রধানমন্ত্রী আবার হবেন। কেন হবেন দৃষ্টান্ত বলছি। প্রথমত যুবকরা ভোট দিবে কেন? শিক্ষক সমাজ
জীবনে মনোহয় দিয়েছেন। আগের নরেন্দ্র মোদী যে আগে যারা প্রধানমন্ত্রী করে গেছেন ওরা বোধ এরকম আইনের মতো চাকরি বাকরি কর্মসংস্থান বোধ করতে পারেনি, যার জন্য এই যুবকরা ভোট দিবেন, বেকাররা ভোট দিবেন। দ্বিতীয়ত কৃষকরা ভোট দিবেন কেন? কৃষকের জন্য ভালো কাজ করেছে। কৃষকরা তো অনেক আন্দোলন করলো, দেখলাম ওরা অনেক মাইল মোড়া খাইলো, পিঠা ফোটা খাইলো, অনেক কিছু করলো, যার জন্য কৃষকরাও ভোট দেবেন ওনাকে। উনি তো ভালো কাজ করেছেন। এরপরে তো যে সমস্ত কাজ চলছে একটার পর একটা, যেমন কর্মসংস্থানের মধ্যে ওই যে গরিবরা যে রেগার কাজ করে, ত্রিপুরাতে খুব বেশি পরিমাণে রেগার কাজ হয়, হ্যাঁ, ওরাও মানে খুব পছন্দ, তারা ভোট দেবেন। তারপর যারা বয়স্ক লোকরা ভোট দিবেন, কারণ বয়স্ক লোকরা এই বিজেপি আমলে খুব শান্তি পাচ্ছেন। বাজারে গেলে জিনিসপত্রের দাম খুব কম। যারা ওষুধপত্র কিনতে যান, তাদের যে ওষুধ কিনেছেন 100 টাকা, সে ওষুধ কিনতে হয় এখন 150 থেকে 200 টাকা। শুনেছেন ওরা নির্বাচনী বন্ড নিয়ে ওরা বিভিন্ন কোম্পানি থেকে, ওষুধের কোম্পানি থেকে টাকা নিয়ে ওরা বিভিন্নভাবে নির্বাচন করেছেন, খরচা করেছেন। ওরা বাড়ি বাড়ি প্রচার করছে যে আগে তো আপনারা অনেক চাঁদা টাদা দিতেন, এখন তো আর চাঁদা দেওয়ান লাগে না, নির্বাচন আরামসে আপনারা থাকতে পারেন, সুখে শান্তিতে থাকতে পারেন। দেখা গেল যে প্রকারান্তরে আমাদের কাছ থেকে টাকা নিয়ে রাস্তাতে ফ্ল্যাগ, পোস্টার, বিভিন্ন ভাবে যত টাকা পয়সার খরচ, কোটি 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 টাকা খরচ করছেন, আমাদের কাছ থেকে নিচ্ছেন। কারণ ওই যে কোম্পানির থেকে নিচ্ছেন, কোম্পানি দিচ্ছে জিনিসপত্রের দাম বাড়িয়ে, আমরা বাজারে গেলে না বিশ্বাস হয়, আমরা সংসার চালাতে কষ্ট হয়। যার জন্য আমরা যারা বয়স্ক লোকরা আছি, তারা বাজারে গেলে খুব সস্তাভাবে জিনিসপত্র কিনতে পারি। হ্যাঁ, কারণ ওই তো কোম্পানি থেকে টাকা নিয়ে লুটতরাজ করে বা নির্বাচন গাইছেন, নিজের খুশি মতো টাকা পয়সা খরচা করতেন। কিন্তু এই কারণে মনে হয় আমরা সবাই ভোট দেব, জিনিসপত্রের দাম বাড়লে আমরা লেগে ভালোই হয়, ভালো জিনিস আমরা খেতে পারি। তারপর আর কোন শ্রেণীর মানুষরা? সব শ্রেণীর মানুষই একটা না একটা মনে হয় সুখ পাচ্ছেন যে সমস্ত কাজগুলি উনি করে গেছেন। যেমন টাকা পাল্টাইছেন, যে টাকা পাল্টাইছে তো শুনলাম যে বাইরের থেকে কালো ধন টাকা ঘুরাই আনবো টাকা পাল্টাইলে, যে টাকা হয়, কিন্তু আমরা কালো ধন টাকা তো আর ঘুরে পাইলাম না। মানুষের বাড়ি বাড়ি 15 লক্ষ টাকা দেওয়ার জন্য অ্যাকাউন্টে দেওয়ার কথা ছিল, সেই টাকা অমনও ওরা পেয়েছেন, যার জন্য ওনাকে আবার ধন্যবাদ দেব। এবার লাস্ট বার যেটা বললাম, যেটাতে একটা ধর্মের সুরসুরি রাম মন্দির হয়েছে। ভারতবর্ষের মানুষ তো ধর্মের কথা বাড়ি করে বলেনি, এখন নতুন করে বলবে। কারণ রাম মন্দির উনি বানিয়ে দিয়েছেন। আর এত বছর যে মানুষ ধর্মের কথা বলছে, তো ওই বিজেপির কোনো দরকার লাগছে না। মানুষের বাড়ি ঘরে বিভিন্ন 12 মাসে 13 পার্বণ পূজা করেছে। হ্যাঁ, পূজা করতে গিয়ে বিজেপি দরকার লাগবে না, ধর্মের কথা যার যার ধর্ম যার যার আলোচনা করতো। কিন্তু এখন দেখা গেল যে হিন্দু মুসলিমের মধ্যে একটা ভেদাভেদ করে দিয়ে দিল। এটা একটা ভালো কাজ করেছেন। এটা ভালো কাজ করেছেন যে কি মানুষ মনে হয় খুব খুশি হবে। কারণ নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, 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 নমস্কার, কে বলছেন?
নমস্কার দাদা, আমি আগরতলা থেকে বলছি, সুরেন কুমার দাস। হ্যাঁ বলুন। দেখুন, তারা সরকার যারা থাকে তারা কি সুন্দর করে দেয় আমরা এতটা সিট পাবো, এতটা সিট পাবো। তার সাথে তাল মেলায় মিডিয়া চ্যানেলগুলি। তো এই যে এই কার্যকলাপ গুলা ভারতবর্ষের সাধারণ মানুষের জন্য যে কত ক্ষতিকর, আসলে আমরা যারা একটু মাপ কাটি দিয়ে মাপি তাহলে বুঝতে পারি যে হাল অবস্থাটা কোন জায়গাতে নিয়েছে। আপনি ভাবতে পারেন সিপিএম এর সময় আমরা দেখছি সিপিএম এর পরিচিত আমরা এতটা ঠিক পাবো। মূলত এই সমস্ত তারা যা বলতো তাই তারা কিন্তু পাইতো। মূলত দেখা গেল জনসাধারণ জড়িত, বঞ্চিত, তুলাবাজি, রাহাজানি তখন থেকে বামফ্রন্টে তারা করছে। এখন এই সরকার, বিজেপি সরকার, দেখেন ইলেকশনটাই তো আমরা বিশ্বাস করতে পারতেছি না। কারণ এই কারণে বিশ্বাস করতে পারতেছি না, আমরা সারা দেশে পশ্চিমবঙ্গে দেখলাম, ত্রিপুরা রাজ্য দেখলাম, মানে যার জন্য ভোট দখল কইরা এটা একটা অরাজকতা সৃষ্টি কইরা এরা ইলেকশন জিততে থাকে। তার মধ্যে তারা কয় আমরা এতটা সিটে পাবো, এতটা পাবো। তার মধ্যে আবার ঢুকছে ইভিএম হ্যাকিং কইরা, যে তারা হ্যাকিং করেও করতে পারে যে আমরা এতটা সিট পাবো। তো যে রাজনৈতিক দলগুলি তাদের মানসিকতাটা যদি চিন্তা করেন যে তারা কেন ইভিএম নিয়ে আন্দোলন করে না, নিয়ে কেন আন্দোলন করে না, তার আগেই তো তারা তোলপাড় করা উচিত যে আমরা ভারতবর্ষের যে গণতন্ত্র, মানুষের হক অধিকার, এইগুলি সরকার দেও। কিন্তু প্রত্যেকের বিষয় হলো এটা যে আমরা ক্ষমতা আমু আমরা লড়ু, আমরা ক্ষমতা আমু আমরা লড়ু। এবার বুঝবো চান্দেরা, বিরোধী দলেরা, আমরা নিশ্চিন্ত থাকতে পারেন বিজেপি যা করার তা করে নিতে এবং তারা ইলেকশনে জিতবে, যা করার আগে করে লেছে। আর মিডিয়া তো একটা প্রচারে আনছি। আর এবার বিরোধীরা বুঝবো কত দামে কত চাল। তার সঙ্গে আমরা যারা জনসাধারণ রক্ত চোষার মতন হয়ে যাবো আমরা ওই ভারতবর্ষে। এই কথা মনে রাখবেন। কালকার পরে পরশুদিন থেকে শুরু হইব এই নীলা খেলা। আমরা কত সুখে থাকতে পারি ভারতবর্ষের লোক তার প্রমাণ শুরু করবে এই বিজেপি গভর্নমেন্ট। আমরা এতদিন, আমি অন্তত বিশেষ করে আপনার সাথে যতদিন আমি শেয়ার করছি, নিশ্চয়ই আজকের কথাটা একই সঙ্গে একরকমই আমরা বললাম, আমরা শান্তি পাবো না ভারতবর্ষে। ভারতবর্ষের শান্তি শেষ। ইলেকশন দেখেন কোন জায়গাতে যায়। এটাই বিজেপির একমাত্র উদ্দেশ্য ছিল। যা করার তারা ইলেকশন আগে করে নিছে। এখন শুধু সরকারটা ডিক্লারেশন করার দেওয়াই বাকি। ডিক্লারেশন দিয়ে সামনে পরেই সমস্ত সুখ মানুষে বুঝবো কতদিনে কত চাল ভারতবর্ষে। এবং তারপরে যদি পরিবর্তন হয়, সেই পরিবর্তনটা হইব ভয়ঙ্কর পরিবর্তন, ভয়ঙ্কর ভাবে পরিবর্তন হইব। এই দূর আমি করতে পারি দাদা, দেখবেন মিলে। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি খয়রপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। এক্সিটপুল যে রিপোর্টটা দেয় তাকে সত্যি আপনাদের মাধ্যমে তা আসে, হয়তো তারা কিছু সরকার ক্ষমতা থাকে তাদের পক্ষে কথা বলে। একটা জিনিস আপনার কাছে বলতে চাই, হরিয়ানাতে আসন সংখ্যা মাত্র 10টি, কিন্তু এখানে বলছে তারা 16 থেকে 18টি আসনে তারা জয়লাভ করে। সেখানে আসন সংখ্যায় মাত্র 10টি, বাকি 6টি আসন কোথা থেকে আসলো দাদা? তারপরে বিহারে দেখেন লোক জনশক্তি পার্টি 5টি আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছে, সেখানে তাদেরকে বলা হয়েছে 6টি আসনে তারা জয়লাভ করে। এটা আজকে আমাদের ব্যাপারে পেলাম, বা যদি বাবু এটার প্রতিবাদ করেছেন আপনাদের পত্রিকাতে সরাসরি ভাবে আছে, তাহলে তো আমরা মিডিয়ার সব কথা আমরা বিশ্বাস করতে পারি না। তাই বলছি যে আগাম কথা বলে মানুষ এক দলকে মাইলেজ দেওয়া আর এক দলকে নিচু করা, সেটা কিন্তু মিডিয়ার কাজ নয়। আচ্ছা, যারা একটা কথা বলছি,
কিছুক্ষণ আগে শুনতে পারলাম আমাদের রাজ্যের রাজীব বাবু বলেছিলেন যে নির্বাচনের পর ওনাদের কার্যকর্তাদের যাতে কোন রকম হামলা হুজ্জুতি না হয়, সেটা শুনে মনে খুব ভালোই লাগলো। কিন্তু উনি কি সেই কথাগুলো কার্যকর্তাদের কাছে পৌঁছে দিতে পারবেন? সঠিক ওনার পালন করবে? আপনাদের মাধ্যমে বলতে চাই দাদা, আপনিও কথাটা বলবেন যাতে আমরা ত্রিপুরার মানুষ সবাই যাতে মিলেমিশে থাকতে পারি। রাজনীতি তো হবেই, একা তো রাজনীতি করা যায় না, দুই দল থাকবেই। আর রাজনীতির মায়ের পেটটা সবচেয়ে বড় হয় ওয়েস্ট বেঙ্গল আর ত্রিপুরাতে। আপনি দেখেন অন্য হিন্দুভাষী রাজ্যের মধ্যে এগুলো নেই, ওরা বক্তৃতার মাধ্যমে যা কিছু বলে, কিন্তু বাড়ি ঘর দাঙ্গা হাঙ্গামা কিছু নাই। তাই বলছি দাদা আপনাদের মাধ্যমে যাতে শান্তি বজায় থাকে। জনগণকে বলছি আর অল্প কয়েক ঘন্টা মাত্র বাকি, অপেক্ষা করুন, তারপরে তো দেখতে পাবেন সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আবারও বলছি যাতে আমাদের রাজ্যে শান্তি বজায় থাকে, সেটাই আপনাদের কাছে অনুরোধ। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, আমরা সেদিক থেকে বলি যে প্রত্যেক রাজনৈতিক দলের নেতারাই তাদের মতন করে হিসাব নিকাশ করে কথা বলেছেন। যা ভোট প্রচারের স্লোগান ছিল সত্যি সত্যি তা হবে কি হবে না সেটা হয়তো আগামীকাল পরিষ্কার হবে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। অপেক্ষার আর মাত্র 12 ঘন্টা। তো অপেক্ষার তো 12 ঘন্টা ঠিক আছে, আমরা 12 ঘন্টা পরই ওই যে এক্সিট পোল আর এক্সিট পোল, তো এটার মধ্যে ব্যবধান হয়তো কিছুটা তৈরি হতে পারে। কারণ কেন বলছি, এত বেশি হেরফের হয় না। ও আমি আগেও বলেছিলাম 250টা যদি বিজেপি পায় তাহলেও ওরা সরকার গঠন করবে, কারণ পয়সা কিনে নেবে। তো এটা তো আমরা দেখছি, সাধারণ জনগণ আমরা দেখছি, মহারাষ্ট্রে দেখছি, বিহারে দেখছি, নীতিশ কুমার দেখছি, বিভিন্ন জায়গাতে দেখছি। তো ওই যে আমাদের অভিজ্ঞতাটা আর কি, ওটাই আমরা প্রত্যেকদিন আপনাদের সঙ্গে শেয়ার করি। যদিও গতকালকে আপনার 50 বোধ আপনাদের অনুষ্ঠানটা শেষ করে ফেলেছিলেন, আমি বলতে পারিনি আর কি। যাক, যেটা হোক, এক্সিট পোল একটা গ্রামে সিপিএম বেশি থাকে, কংগ্রেস কম থাকে, আরেকটা গ্রামে কংগ্রেস বেশি থাকে, সিপিএম কম থাকে, এরকম হতেই পারে। তো এক্সিট পোল আর বিশেষ করে আপনাদের তো পিভি 24 তো আর বলে লাভ নেই। অফিসটা ভেঙেছিল, গাড়িটা জ্বালিয়ে দিয়েছিল, যে মার খেয়েছিলেন, এগুলো আমরা দেখছি। তো কারণটা কি আমাদের? কারণটা, এইসব কথা বলার কারণটা হলো সাদা কার্পেট আমরা দেখেছি বিছিয়ে উনি ধ্যানমগ্ন হবেন। আর এমন ব্রহ্মচারী বা এমন সাধক আমার 65 ঊর্ধ্ব বা 62 ঊর্ধ্ব বয়স আমি কোনোদিন দেখিনি। তো দেখলাম নতুন ওই 3 দিনের ধ্যান সেরে আবার উনি ফ্লাইটে বসেই জনগণের উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন মেসেজ। এই নাটক গুলা তো আমরা দেখছি না, কি বলবো বলুন। আর পশ্চিমবঙ্গের কথা, পশ্চিমবঙ্গে তো এক্সিট পোলকেই বলেছিল 21-এ
इस बार 200 पार হয়েছিল কটা 77টা। তো তবে আর 12 ঘন্টা পরেই আমরা সবকিছু পরিষ্কার চিত্র পেয়ে যাব। 250 ভাগ সরকার করুক নরেন্দ্র মোদী, এটাও চাই পাশাপাশি। এটুকুই বললাম। নমস্কার, কে বলছেন? হ্যালো, देश के ज़रूरत है, मोदी देश का ज़रूरत है, हमारे ज़रूरत नहीं। और बाकी सब उड़ीसा का जो मैंने उड़ीसा में पार्टी ने दायित्व दिया था, काम किया। उड़ीसा में बीजेपी का सरकार भी स्टेट गवर्नमेंट में बनेगा और हाईएस्ट सीट बीजेपी का वहाँ से आने वाले हैं। 17 के नीचे तो नहीं आने वाले, मेरा जितना असेसमेंट है उसमें मैंने काम कर नीचे। और उड़ीसा में 25 साल से एक ही सरकार चले। जिस तरीके से उड़ीसा में माइंस, मिनरल्स एंड एवरीथिंग इज देयर, बट वो नवीन पटनायक के नेतृत्व में उड़ीसा को जिस तरीके से डेवलप करना था उसके आसपास भी कुछ भी नहीं किया। तो इसलिए उड़ीसा की जनता, मैं जहाँ तक देखा हूँ तो लोगों के अंदर बहुत नाराज़गी थी। लोग समझते हैं कि उड़ीसा के पास सब कुछ रहने के बावजूद भी उड़ीसा से लोग जाके गुजरात में लेबरिंग का काम करना पड़ता है। तो उसका হ্যাঁ বলুন। নরেন্দ্র মোদীকে এইবার আবার তৃতীয়বারের জন্য মন্ত্রিসভা বসবেন, প্রধানমন্ত্রী হবেন। আরেকটা কারণে হবেন, উনি তো তাদের বেতন, যারা মন্ত্রী এমএল ছিল, যে লোকসভার এমপি এবং বিধানসভা সমস্তই মন্ত্রী এমএলদের ভাতা কিন্তু দ্বিগুণ বাড়িয়েছেন। আর অন্যান্য মানুষের সুযোগ সুবিধা কিন্তু মানে কমাইয়ে দিয়েছেন। কর্মচারী সংখ্যা তো কমাইয়ে দিয়েছেন, চাকরি বাকরি তো নেই, সব প্রাইভেটাইজেশন, স্কুল কলেজে কর্মচারী থাকে না, প্রায়শই আমরা দেখি আন্দোলন। এইসব কারণে কিন্তু উনি ভোট আরো বেশি পাবেন। স্কুলে দেখি ট্যাপ রেকর্ডার, রেডিও দিয়ে পড়াশোনা হয়, একজন মাস্টার দিয়ে স্কুল পড়িয়ে ওরা কিন্তু সরকার গঠন করতে পারেন। তো আর কি কথা বলবো, ওনার সমস্ত কার্যকলাপ একটি দৃষ্টান্তমূলক হয়ে থাকলো ভারতবর্ষের মধ্যে। উনি মানুষে যাতে সুখে শান্তিতে থাকে তার দিকে কোনো চিন্তাধারা কতটুকু করেন জানি না, কিন্তু ওনাদের বেতন কিন্তু দ্বিগুণ বাড়িয়েছেন। এটা ভারতবর্ষের মানুষ সবাই জানেন। তারপরে বাজার তো জিনিসপত্রের দাম ছিলই বেশি, এটা তো আর কবে কমবো নাগাদ জানি না। তেলের দাম বাড়ে, পেট্রোলের দাম বাড়ে, গ্যাসের দাম বাড়ে, গ্যাসের দামও দ্বিগুণ 3 গুণ বাড়িয়ে দিল। 400 টাকার গ্যাস 1200 টাকা পর্যন্ত করাই দিল। তারপরে এই মানুষকে বলে এই কাজ, সেই কাজ, সেন কাজ, তেন কাজ, শুধু খালি পাওতাবাজি কথাবার্তি, জুমলা কথাবার্তি, মিথ্যা কথাবার্তি বললে মানুষকে বোঝাচ্ছে। একটা শ্রেণী আছে তাদের মধ্যে লুটে পাটে খাচ্ছে, তারাই মানুষের গরিবদের বিভিন্ন ভাবে এইভাবে বোঝায়। কিন্তু দেখা গেল যে লুটে পাটে যারা খায় তারা ভালোই, কিন্তু আর বাকিরা তো আর মানে লুটে পাটে খাইতে পারে না, তারা না ক্ষতি। কিন্তু এই সমস্ত কারণে উনি আবার মনে হয় শ্রেষ্ঠ হয়েছেন ভারতবর্ষের মধ্যে যত প্রধানমন্ত্রী ছিল সব প্রধানমন্ত্রী থেকে শ্রেষ্ঠ। এবার মনে হয় তাইলে সব প্রধানমন্ত্রীর থেকে শ্রেষ্ঠ ভোটে আবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী মানুষে খুশি হয়ে করে দেবেন মনে হয়। এটুকুই বলা। অবশ্যই আমরা যারা আপনাদের প্রত্যেককে নিয়ে আলোচনা করি, প্রতিদিন কয়েকটি বিষয় নিয়ে থাকার চেষ্টা করি, তার মধ্যে অবশ্যই কে বসছে কেন্দ্রের ক্ষমতা, এই বক্তব্য হয়তো আপনাদের অনেকের আছে। দাবি করছে রাজনৈতিক দল, শাসক দল বিজেপি তার মতন করে দাবি করে, বিরোধীরা তাদের মতন করে দাবি করে। আপনার মতন করে আপনি ভাবেন, আগামীকাল বলতে পারেন 12 ঘন্টা পরেই সেটা আপনি নিশ্চিত হয়ে যাবেন। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।